ওকে, গুড মর্নিং। আজ মার্চের 23 তারিখ। লেটস কিক ইট অফ। অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে। এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনে অনেকেই আমরা অনেক ধরনের কথাবার্তা শুনছি যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, অথবা এই ধরনের সমস্যা হবে কিনা, ফান্ডিং কমে যাবে কিনা, অ্যাসিস্ট্যান্টশিপের সংখ্যাই কমে যাবে কিনা, কোন কোন সাবজেক্টের ফান্ড কমে যেতে পারে বা অ্যাসিস্ট্যান্টশিপ কমে যেতে পারে, এগুলো নিয়ে আমাদের হয়তো অনেক ধরনের প্রশ্ন আছে। আরো প্রশ্ন থাকতে পারে ভিসা নিয়ে, যে এখন কি ভিসা পেতে বেশি সমস্যা হবে কিনা, এমনকি স্টুডেন্ট ভিসা আমি যদি চলেও যাই আমেরিকাতে, আমাকে আবার ফেরত আসতে হবে কিনা কোনো একটা কারণে, জবের কি অবস্থা, আমি অমুক সাবজেক্ট থেকে মাস্টার্স পিএইচডি করে জব পাবো কিনা, কোন কোন জবের ফান্ড কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আজ আমরা সেগুলো নিয়েই কথা বলবো। আপনারা আপনাদের প্রশ্নগুলো নেক্সট স্টেপের যেই থ্রেড, ওই থ্রেডের মধ্যে লিখতে পারেন। আমরা শুরুতেই হয়তো একটা বেসিক দিয়ে দেব, ততক্ষণে আপনাদের প্রশ্ন আসুক। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোকে ধরে ধরে উত্তর দেওয়ার জন্য। সো রাফি, তুমি কি এ ব্যাপারে কিছু বলতে চাও প্রথমে? আচ্ছা রাফি, আহ, নিজেদের আমার পরিচয় অনেক দিয়ে কিছু বলার আছে বাট আমি পরে স্টার্ট করব। সো ফার্স্ট অফ অল, বর্তমানে যে সিচুয়েশন এখানে এখানে হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের, সেটা হচ্ছে ফান্ডিং ইস্যু, রাইট? বিভিন্ন লাইক সাবজেক্টে হচ্ছে ফান্ড খুবই কম। সো অবভিয়াসলি নিউ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বাজেট কাট হচ্ছে, সো ফান্ড না পাওয়ারই কথা। সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হায়ারিং ফ্রিজ, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের যে আহ, সংস্থাটা বাতিল করে দিচ্ছে ট্রাম্প, সেটার একটা এফেক্ট পড়বে, কারণ তারা তো লোন সবকিছু ম্যানেজ করতো। সো এখন স্টুডেন্টরা খুবই ভালনারেবল সিচুয়েশনে আছে, রাইট? তাদেরকে হচ্ছে সবকিছু ম্যানেজ করা, তাদের সিকিউরিটিটাই হচ্ছে নাই এখন বলতে গেলে। সো সবাই একটা আনসার্টেন সিচুয়েশন পার করছে। সো সেটার জন্য হচ্ছে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, হায়ার এডুকেশন ইউএসএ, এটা কি আসলেই রাইট নাও গুড ডিসিশন কিনা, এন্ড সবকিছু বিবেচনা করে, লাইক ওভারঅল সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে আমরা কি ইউএসএ তে আসার জন্য পরিকল্পনা করব, নাকি হাতে ব্যাকআপ অপশন রাখবো কিনা, এসব নিয়ে আমরা কথা বলবো। আর আমরা হচ্ছে আরেকজন প্রফেসরকে ইনভাইট করেছিল, দেখি উনি আসেন কিনা। সো উনি আসলে উনিও ওনার ব্যক্তিগত মতামত শেয়ার করবে। সো মোটামুটি এভাবেই হচ্ছে আমরা আমরা আমাদের লাইফটা অপারেট করব, লাইভ সেশনটা অপারেট করব, এন্ড দেন মেবি অডিয়েন্স থেকে কোয়েশ্চেন নিব। তারা কি কি কোয়েশ্চেন আস্ক করতেছে সেগুলো হচ্ছে আমরা আনসার দিব। মোটামুটি এটাই হচ্ছে আজকের লাইভের মূল বিষয়বস্তু। সো তো শুরু করার আগে চলো আগে আমরা নিজেদের পরিচয়টা দিয়ে ফেলি। তুমি শুরু করো। হ্যাঁ, সো আমি হচ্ছে আপনারা সবাই আমাকে চিনেন। সো আমার নাম হচ্ছে রাফি। সো আমি হচ্ছে আমেরিকাতে হচ্ছে পড়াশোনা শেষ করে হচ্ছে আমি এখন চাকরি করতেছি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। প্রিভিয়াসলি আই ওয়াজ ওয়ার্কিং ফর ফরচুন 500 কোম্পানি, আইপিজি তে ছিলাম। ওখান থেকে হচ্ছে ইন্টার্নশিপ করার পর ফুল টাইম, এন্ড দেন accept a new job for better opportunities, better salary, and things like that. So I moved to Florida with the new job. So far, yeah, I'm here in Florida. এখন কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে। সো অলমোস্ট লাইক 5 years of experience আমেরিকার কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আছে বর্তমানে। সো এই হচ্ছে আমার শর্ট একটা পরিচয়। আমি আমেরিকাতে আসি হচ্ছে অনার্স কমপ্লিট করি, এবং হচ্ছে অনার্স কমপ্লিট করে হচ্ছে চাকরি করতেছি। সো আমেরিকার জব মার্কেট হচ্ছে আমার ভালো জানা। আমি আমেরিকার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার সম্যক ধারণা আছে। সো আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমেরিকাতে কিভাবে ক্যারিয়ার করা যায়, কর্পোরেট জব করা যায়, সো আই থিঙ্ক আই ক্যান বি a very very helpful person for you. So overall, বাট এতটুকুই হচ্ছে আমার শর্ট পরিচয়। আর কিছু তেমন আমার বলার নাই। বাট হ্যাঁ, এখন হচ্ছে মাসুম ভাই, আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলেন। হ্যালো এগেন এভরিবাডি। আমার নাম ফরহাদ হোসেন মাসুম। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্সে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স করে তারপরে আমেরিকাতে আসি। এখানে দুটো মাস্টার্স করেছি, একটা ফরেস্ট্রিতে, একটা অ্যাপ্লাইড ইকোনমিক্সে।
আর পিএইচডি করেছি ফরেস্ট্রি ন্যাচারাল রিসোর্সে ইউনিভার্সিটি অফ জর্জিয়া থেকে। এরপর পোস্টডক হিসেবে ওখানেই ছিলাম 1 বছর। তারপর পোস্টডক হিসেবে জয়েন করেছি আর্গন ন্যাশনাল ল্যাবে। 2 বছর হলো আমি এখানে পার্মানেন্ট স্টাফ সায়েন্টিস্ট। তো আর্গন ন্যাশনাল ল্যাব হচ্ছে একটা ডিপার্টমেন্ট অফ এনার্জির ল্যাব, কিন্তু এটা নট অপারেটেড বাই ডিপার্টমেন্ট অফ এনার্জি। এটাকে অপারেট করে একটা প্রাইভেট কোম্পানি, শিকাগো। ইউনিভার্সিটি অফ শিকাগো একটা প্রাইভেট। তো রাফি বলতে পারবে আমেরিকার জব মার্কেট, ইন্ডাস্ট্রি বা কর্পোরেট সাইডে। আমি হয়তো আপনাদেরকে কিছুটা বলতে পারবো যে গভর্নমেন্ট সাইড থেকে ফান্ডিং এর কি অবস্থা, অথবা ন্যাশনাল ল্যাব রিসার্চ সাইডে ফান্ডিং এর কি অবস্থা সেটা নিয়ে। আশা করি যে প্রাইভেট যে ফ্যাকাল্টি মেম্বারটাকে ইনভাইট করা হয়েছে উনিও আমাদের সাথে আসতে পারবেন, ফায়াজ ভাই। তাহলে উনি হয়তো বা একাডেমিক সাইড থেকে আপনাদেরকে কিছুটা গাইড করতে পারবেন। আমি ফরহাদ হোসেন মাসুম, again নেক্সট স্টেপের কো-ফাউন্ডার উইথ সালমান বিন হুসাইন। সালমান বিন হুসাইন চেষ্টা করবে কিছুক্ষণের মধ্যে জয়েন করার। 2011 সালে আমরা নেক্সট স্টেপ তৈরি করি। তখনই এই গ্রুপটাও খোলা হয়েছিল, যদিও তখন গ্রুপটা পাবলিক ছিল না। সো এটাকে পাবলিক করে দেওয়া হয়েছে 2012 শেষের দিকে। এবং আশা করি আপনারা এই গ্রুপ থেকে অনেকেই উপকার পেয়েছেন। যদি এমন কেউ এখানে থেকে থাকেন যারা আজকের এই টপিকটা নিয়ে কন্ট্রিবিউট করতে চান, তারা কমেন্ট সেকশনে কন্ট্রিবিউট করতে পারেন। আর যারা নতুন, যাদের মনে প্রশ্ন, তারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, চেষ্টা করব আমরা উত্তর দেওয়ার। তাহলে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করতে পারি যে গভর্নমেন্ট লেভেলে আসলে কি হচ্ছে এবং সেটার ইম্প্যাক্ট রিসার্চ সাইডে কিরকম ভাবে পড়তে পারে। তো আমি ন্যাশনাল ল্যাবের রিসার্চ সাইডের কথাটা বলতে পারি। যদি ফ্যাকাল্টি মেম্বার জয়েন করেন তাহলে উনি একাডেমিক ব্যাপারে বলবেন, আর না হলে হয়তো আমরা সেদিকেও নিয়ে যেতে পারি আমাদের টপিকটাকে, নিজেরাই আলোচনা করতে পারি। তো এখন জানেন যে ট্রাম্পের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্ট খুবই পাগলাটে, খ্যাপাটে, একটু ক্রেজি টাইপের, নিজেদের মনে যা আসতেছে তাই করতেছে, অনেকটা এরকমের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে। এই ওকে ফায়ার করে দাও, এই ওকে বের করে দাও, এখান থেকে এটাকে ক্যান্সেল করে দাও, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তো অনেকেরই এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, টু বি অনেস্ট, মানে বাস্তব রিয়েল লাইফ ঝামেলা হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, ফেডারেল অর্গানাইজেশন, ওখানে যারা জয়েন করার পর ক্ষেত্র বিশেষে 1 বছর, কোনো ক্ষেত্রে 2 বছর ওরা অস্থায়ী একটা পদে থাকে, মানে প্রবেশনারি পিরিয়ড বলে এটাকে। এবং ইলন মাস্ক ডোজের ক্ষমতা নিয়ে বসার পর সব প্রবেশনারি এমপ্লয়িকে বাতিল করে দিল, বের করে দিল, বলল যে ওকে, ইউ আর গন। এবং এটাও একটা বড় ঝামেলার বিষয়। ওদেরকে কারণ হিসেবে দেখানো হয়েছে যে তোমাদের পারফরমেন্স ভালো না। হ্যাঁ, মানে ওদেরকে যে লেটারটা দেওয়া হয়েছে, টার্মিনেশন লেটার, ওখানে বলা হয়েছে যে তোমাদের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি নয়। কিন্তু অনেকের এরকম সিচুয়েশন হয়েছে যে তারা মাত্র জয়েন করছে 14-15 দিন আগে, এবং ওদের যে পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম, ওটাই এখন অ্যাক্টিভেট হয় নাই। মানে ওদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন নাই। তো তুমি তাদেরকে কিভাবে পারফরমেন্সের ভিত্তিতে বের করলা? এছাড়া আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হচ্ছে, আমি হয়তোবা এই ফেডারেল অর্গানাইজেশনে চাকরি করছি 10 বছর, 12 বছর, 15 বছর, কিন্তু আমার একটা বড় প্রমোশন হয়েছে। এরকম বড় প্রমোশন মানে হচ্ছে যেটা স্টেপ ওয়াইজ প্রমোশন সবসময়ই হয়, ওই রকম না। মানে একটা বড় একটা জাম্প মেরে, কোয়ান্টাম জাম্প মেরে একটা প্রমোশন হয়েছে। এরকম প্রমোশন হইলেও কিন্তু মানুষ আবার প্রবেশনারি পিরিয়ডে চলে যায়। তো যারা 15 বছর ধরে, 20 বছর ধরে কাজ করছে, যাদের ইভ্যালুয়েশন অনেক ভালো, কিন্তু প্রমোশনের কারণে, মানে ভালো কাজ করেছে, পারফরমেন্স ভালো, এজন্য প্রমোশন হয়েছে, এবং সেই প্রমোশনের কারণে ওরা প্রবেশনারি পিরিয়ডে গিয়ে টার্মিনেট হয়ে গেল, এবং কারণ দেখানো হলো পারফরমেন্স। তো গণহারে সবাইকে পারফরমেন্স দেখায় ওরা বের করে দিছে। এজন্য একটা জাজ বলছে যে না, ওদেরকে বের করা যাবে না, তুমি যেটা করতেছো সেটা হচ্ছে দুর্নীতি। সো ওদেরকে এখনো
ওদেরকে আবার ফিরায় আনা হয়েছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে রাখা হয়েছে। সো তারাও এখন চিন্তা করতেছে যে আসলে আমাদের জবটা সিকিউর কিনা। রিডাকশন ইন ফোর্স আসতে পারে সামনে। বলা হইতে পারে যে টোটাল ফেডারেল ফোর্স থেকে 20% বাদ দিয়ে দিতে হবে। তো কাদেরকে বাদ দেবে? যারা হয়তোবা প্রবেশনারি ওদেরকেই আগে বাদ দেবে। সো তারা এখন এটা নিয়ে চিন্তা করছে। এই ডামাডোলে রিসার্চেরও অনেক সমস্যা হচ্ছে। যেমন আমি বললাম যে আমি ডিপার্টমেন্ট অফ এনার্জির একটা ল্যাবে চাকরি করি। ডিপার্টমেন্ট অফ এনার্জির ১৭টার মতো ল্যাব আছে যারা এ ধরনের রিসার্চ করে। তার মধ্যে শুধু একটা owned and operated by Department of Energy. বাকি ১৬টা they are owned by Department of Energy কিন্তু operated by somebody else. তা আমিও এরকম একটা ন্যাশনাল ল্যাবে চাকরি করি যারা operated by somebody else. তো এইখানে কি হচ্ছে? তো আমি কথা বলছিলাম রিসার্চ ফান্ডিং নিয়ে। তো এটার সাথে জবটা খুবই রিলেটেড। তো আমি জব রিলেটেড কথাবার্তাটাও বলে ফেলি। এট লিস্ট গভর্নমেন্ট লেভেলে। এই ন্যাশনাল ল্যাবগুলাতে যদি ফান্ডিং চলে আসে আমার কাজ করার জন্য, তাহলে এই ফান্ডিংটা যতদিন পর্যন্ত শেষ হচ্ছে না, মোটামুটি ততদিন পর্যন্ত আমি নিশ্চিন্ত। তো আমার ফান্ডিং হয়তোবা চলে আসছে। অনেকের ফান্ডিং হয়তোবা এখনো আসেনি, হোল্ডে আছে। তাদের জব এখন রিস্কের মধ্যে আছে। কিন্তু যদি আমার ফান্ডিং চলে আসে, এই ফান্ডিং শেষ হওয়া পর্যন্ত মোটামুটি আমি নিশ্চিন্ত যে আগামী ১ বছর বা ২ বছর আমার চলে যাবে। তো এখানে আমরা কি স্টুডেন্ট নেওয়া বা স্টুডেন্ট না হয়তো বা পোস্টডক, আমরা কি পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট নেওয়া কি বন্ধ করে দিয়েছি? নো। আমরা শুধুমাত্র আমাদের ডিভিশনেই কিন্তু নতুন করে ৭ জন পোস্টডক আমরা হায়ার করেছি। সো এই দিক থেকে জব মার্কেটের অবস্থা শুনতে অতটা খারাপ মনে হচ্ছে না। কিন্তু লিঙ্কডইনে আপনারা যদি এখন অ্যাক্টিভ জব সার্চে থাকেন, স্পেশালি কিছু, কিছু ফিল্ডে আপনারা দেখতে পারবেন যে কোনো একটা চাকরির অ্যানাউন্সমেন্ট দেওয়া মাত্র ১ দিনের মধ্যে ৫০০ অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র লিঙ্কডইনেই এপ্লাই করছে। এখন লিঙ্কডইন তো একমাত্র সাইট না। আরো সাইট আছে, ইনডিড আছে, মনস্টার আছে। তো ওখানেও নিশ্চয়ই মানুষ এপ্লাই করছে। কেউ, কেউ হয়তোবা ডিরেক্ট লিঙ্ক পেয়েও এপ্লাই করছে। রেফারেল পেয়েও এপ্লাই করছে। সো এরকম সিচুয়েশনটা হচ্ছে কারণ একসাথে অনেক মানুষ এখন চাকরি খোঁজা শুরু করছে। স্পেশালি যেসব ফিল্ডে গ্র্যাজুয়েট সংখ্যা বেশি, সেসব ফিল্ডে এমনিতে স্কোপও বেশি থাকে। কিন্তু এখন যেহেতু একটা স্কোপ বন্ধ হয়ে গেছে, বাকি সবাই বাকি স্কোপগুলাতে ভিড় করছে। এইজন্য মনে হচ্ছে যেন জব মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড। বাট সব ফিল্ডে একই রকম সিচুয়েশন না। কিছু, কিছু ফিল্ডে হয়তোবা একটু বেশি কম্পিটিশন থাকে। আর অন্য একটা যে জব মার্কেট, সেটা হচ্ছে কর্পোরেট জব মার্কেট। এটা নিয়ে আমি রাফিকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমি একটু পরে কথা বলি, কারণ হচ্ছে আসিফ ভাই হচ্ছে রিকোয়েস্ট করতেছে জয়েন করার জন্য, সো আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, ওনার কাছে লিংক তো আছে মেসেঞ্জারে। আচ্ছা, রাফি আমাদের এই লাইভটাকে এখন পরিচালনা করছেন। ও সালমান, ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে কি অবস্থা। তো আমি একটু আগে মানে ফেডারেল লেভেলের যেই অর্গানাইজেশনগুলোর ফান্ডিং অথবা এগুলো আমাদের ন্যাশনাল লেভেলে কিরকম প্রভাব ফেলছে জব সেক্টরে, ওটা নিয়ে একটু কথা বললাম। কথাটা শেষ করি এটা বলে যে গভর্নমেন্ট তো চেঞ্জ হয় ৪ থেকে ৮ বছর পর পর, এবং ফেডারেল অর্গানাইজেশনগুলোতে সবসময়ই এই ধরনের একটা ডামাডোল চলতেই থাকে যে নতুন প্রেসিডেন্টের পয়েন্ট অফ ভিউ ভিন্ন এবং সে এটা চায় না যেটা আগের প্রেসিডেন্ট চাইতো। তো আমাদের ন্যাশনাল ল্যাবেও এরকম হচ্ছে। যেমন আমি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সায়েন্টিস্ট। তো এখন নতুন যেই এনার্জি সেক্রেটারি এসছে, সে শুধুমাত্র রিনিউয়েবল নিয়ে থাকতে চায় না। শুধুমাত্র রিনিউয়েবল নিয়ে থাকা হয়তো বা আমেরিকার জন্য সম্ভব না। ফসিল ফিউল এনার্জি বা জীবাশ্ম
জ্বালানি এটা আমেরিকাতে লাগবেই অন্তত নিয়ার ফিউচারে। রিনিউয়েবল এনার্জির জন্য যে পরিমাণ ফান্ডিং দিয়েছিল, অবভিয়াসলি ট্রাম্পের গভর্নমেন্ট সেই পরিমাণ ফান্ডিং দেবে না। এবং ডিকার্বনাইজেশনের যে ফোকাস, সালমান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইউ আর মিউটেড নাকি? হ্যাঁ, এখন শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি তোমাকে খুবই খারাপ দেখতেছি, খুবই পিক্সেলেটেড, আর রাফিকে একদম ক্লিয়ার দেখতেছে। সো প্রবাবলি তোমার ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওই ইয়া, দেখি আমার ইন্টারনেটটা চেঞ্জ করা যায় কিনা। রাফিক 4K তে দেখতেছি। তোমাকে 360p চেঞ্জ হইলো না, মানে এবং তোমার কথাও কাটতেছে। বুঝলাম না, আমার এখানে তো সিগন্যালের স্ট্রেংথ ভালোই দেখাচ্ছে। আচ্ছা, এনিওয়ে আমরা হ্যাঁ, কন্টিনিউ করি। কন্টিনিউ করি। ইজ ইট বেটার? হ্যাঁ, ইটস গেটিং বেটার। ওকে, গুড। তো একটু রিপিট করি লাস্ট 1 মিনিট 2 মিনিটের কথা। আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। তো সরকার চেঞ্জ হয় 4 থেকে 8 বছর পর পর। নতুন গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ আগের গভর্নমেন্টের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং এইটার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি। আমি আমার ফিল্ডের কথা বলতে পারি। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট চেঞ্জ, কার্বন সিকুয়েস্ট্রেশন, এটসেট্রা। আগের গভর্নমেন্ট, বাইডেনের গভর্নমেন্টে প্রবাবলি আপনারা শুনেছেন যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মধ্যে ক্লাইমেট চেঞ্জের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য প্রচুর ফান্ডিং ছিল। এই গভর্নমেন্ট হয়তোবা এই ফিল্ডের জন্য এত ফান্ডিং দেবে না, এবং যদি ফান্ডিং দেয়ও আমাদেরকে আমাদের কাজের ক্ষেত্রটা হয়তো একটু চেঞ্জ করতে হবে। আগে যেরকম ক্লাইমেট চেঞ্জ, কার্বন সিকুয়েস্ট্রেশন নিয়ে বেশি ফোকাস ছিল, এখন হয়তোবা সেই ফোকাসটা দিতে হবে এনার্জি রেজিলিয়েন্স, এনার্জি সিকিউরিটি, ডোমেস্টিক এনার্জি সাপ্লাই, এসব নিয়ে। আমাদের কাজ একই রকম থাকবে, হয়তোবা টোনটা একটু চেঞ্জ করতে হবে যে আমরা এখন এইসব নিয়ে কাজ করছি। তো এই ধরনের সমস্যা হয়তোবা প্রত্যেক ফিল্ডেই থাকবে, কিন্তু ফান্ডিং একেবারে জিরো হয়ে যাবে না কোনো ফিল্ডেই। একদম রেয়ার কিছু ক্ষেত্র ছাড়া বাকি সকল ফিল্ডেই ফান্ডিং যদি কমেও একদম জিরো হয়ে যাবে না। কোনো কোনো ফিল্ডে ফান্ডিং এখন আসলে আবার বাড়বে। যেমন আমি আমার ফিল্ডের কথা বলতে পারি, ইঞ্জিন কম্বাসশন রিসার্চ। এই ফিল্ডের ক্ষেত্র এখন আগের থেকে অনেক বেশি। এই ফিল্ডের টাকা আগের থেকে এখন অনেক বেশি বেড়ে যাবে। সালমান ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে, ফার্মাকোলজি সেক্টর থেকে এসছে। ও হয়তোবা এই ব্যাপারে কিছুটা একটা বলতে পারবে। তো ওইটা বলার আগে রাফি আর আমরা আমাদের পরিচয় দিয়েছি। সো সালমান, যদি তুমি শুরু করো আলোচনায় ঢোকার আগে তোমার পরিচয়টা একটু দিয়ে নাও। তারপর আমি তোমার ব্যাপারে বলেছি অবশ্য যে you and I are co-founders of Next to USA. But you can repeat that. মানে থ্যাঙ্কস আগে থেকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। দেন আই ক্যান কিপ মাই ইন্ট্রোডাকশন শর্ট। আমি সালমান বিন হোসাইন, এখানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি। ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা এট মন্রো থেকে পিএইচডি কমপ্লিট করেছি 2015 সালে। সো এখন আমরা টপিকে ঢুকে যাই। মাসুম মোটামুটি বেশ ব্রড ভাবে কভার করেছে। ওর যদিও এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলেছে, বাট একই বিষয়টা কভার করবে অন্যান্য সাবজেক্টের জন্যই। কারণ যে অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জের যে ব্যাপারটা, যে প্রত্যেক বার যখন নিউ প্রেসিডেন্ট ক্ষমতায় আসে তাদের নিজস্ব পার্সোনাল এজেন্ডা থাকে, যে আমি এনভায়রনমেন্টাল সেক্টরে কি করব, আমি লাইফ সায়েন্স সেক্টরে কি করব, আমি ট্রান্সপোর্টেশনে কি করব। তো তখন এই যে একটু চেঞ্জ, যে এইবার কি কাজ হবে, এই যে চেঞ্জ গুলো আসে। তো এইবার এটা কেন ডিফারেন্ট? এটা তো তাহলে বাইডেন যখন এসেছিল তখন হয়েছিল, ওয়াই ইট ইজ সো ডিফারেন্ট?
এবার এটা একটু ডিফারেন্ট এই কারণে যে প্রত্যেকটা ফেডারেল এজেন্সি, সেটা আপনি নাসা বলেন, এফবিআই, এফডিএ, এনএসএ, ইউএসডিএ, ইপিএ, ওদের কিছু জেনারেল কাজ অ্যাক্টিভিটিস থাকে যেগুলো সারা বছর চলতে থাকে। যেমন আমি এফডিএ এর কথা বলি, এফডিএ এর কাজ হচ্ছে ড্রাগ, ফুড, ট্রিটমেন্ট রিলেটেড মেডিসিন, ডিভাইস এগুলো রিভিউ করা। সো দ্যাট ইজ দ্য প্রাইমারি রোল ফর এফডিএ। এটা আমরা সবসময় করি, ইট ডাজন্ট ম্যাটার এখন প্রেসিডেন্ট কে দেশের, দিস ইজ হোয়াট উই ডু। তো এই প্রথম একটা অ্যাডমিন পাওয়ার এসেছে যারা কিনা এই যে রেগুলার যে অ্যাক্টিভিটিস এগুলার উপরে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যে তোমরা নর্মালি যেটা করো উই ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট, যেটা কিনা মানে মৌলিক পরিবর্তন সত্যি কথা বলতে গেলে। কারণ প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে আসলে হ্যাঁ কিছু টার্গেট গোল চেঞ্জ হতে পারে। যেমন আমার মনে আছে আমি যখন ফার্স্ট এফডিএ তে জয়েন করেছিলাম তখন যিনি কমিশনার ছিলেন ডক্টর গটিলেব, এফডিএ কমিশনার মানে হচ্ছে এফডিএ প্রধান, ওনার টার্গেট ছিল যে ভেপিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কারণ তখন ইউএস এর স্কুল কলেজের বাচ্চারা সবাই ভেপিং করতো এবং এটা অলরেডি প্রমাণিত ছিল যে ভেপিং ইজ ইকুয়াল অর ওয়ার্স দ্যান স্মোকিং সিগারেট। কিন্তু ফর সাম রিজন যেহেতু ভেপে অনেক সুন্দর গন্ধ থাকে, হয়তো বাবল গামের গন্ধ, এজন্য অনেক কিডসরা মনে করছে ও দিস ইজ ফান, কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ ওয়ার্স দ্যান স্মোকিং। সো তার টার্গেট ছিল যে ভেপিং বন্ধ করবে সে, এবং সেটা করতে পেরেছে। বাট তার মানে এই না যে ড্রাগ রিভিউয়াররা তাদের কাজ বন্ধ করে ওই 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 প্রজেক্টে কাজ করেছে। সে জাস্ট ওটার জন্য এডিশনাল রিসোর্সেস যা লাগে সেটা অ্যাপ্লাই করে ওই কাজটা করেছে। এখন হচ্ছে বিষয়গুলো ডিফারেন্ট। এখন হচ্ছে প্রত্যেকটা এজেন্সি দে জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ আপরুট এভরিথিং, যে না আমরা নতুন করে কিছু করব। কিন্তু এই প্রত্যেকটা ফেডারেল এজেন্সি দে হ্যাভ হিস্ট্রি অফ ডুইং থিংস রাইট। প্রত্যেকটা এজেন্সি তারা পুরা গ্লোবালি তাদেরকে আইকন হিসেবে দেখা হয় বিকজ দ্য ওয়ে দে অপারেট থিংস। কিন্তু এই চেঞ্জ গুলোর জন্য মানে এখন সিচুয়েশনটা একটু বেশি নাজুক অন্যান্য সময়ের চাইতে। বাট মাসুম এটা অলরেডি মেনশন করেছে, আমি শুনেছি যে এই অ্যাডমিন ব্যাপারগুলো এগুলো হচ্ছে বাই টার্ম, যে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 বছর, 4 বছর কিংবা 8 বছরই ক্ষমতা থাকতে পারে। আমাদের মিড টার্ম ইলেকশন আছে, মিড টার্ম ইলেকশনে হয়তো একজন প্রেসিডেন্ট চলে যেতে পারে, কিংবা 4 বছরের কারেন্ট প্রেসিডেন্টের কনস্টিটিউশনালি 4 বছর বেশি আর থাকার উপায় নেই, কারণ তিনি আগে প্রেসিডেন্ট ছিলেন। সো এই সিচুয়েশনগুলো পার্মানেন্ট না। হ্যাঁ, আসলে গভর্নমেন্ট বলতেছে এটা অনেকে হয়তো বা নাও জানতে পারে যে প্রেসিডেন্ট হয়তো বা 4 বছর থাকবে, কিন্তু 2 বছর পর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ কংগ্রেসম্যানরা চেঞ্জ হয়, তারপর সেনেটর মেম্বাররা চেঞ্জ হয়, ওদের তো টার্ম চলতে থাকে এক এক সময়। সো দেখা যাবে যে হাউসের মধ্যে রিপাবলিকানদের আর তখন মেজরিটি নাই। সো বেসিক্যালি গভর্নমেন্টের পাওয়ারটা তখন শিফট হয়ে গেল। ওদের তো গভর্নমেন্টের 3টা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়াল। এক্সিকিউটিভের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, সে 4 বছরের জন্য আসছে। কিন্তু লেজিসলেটিভ হচ্ছে হাউস আর সেনেটর কংগ্রেস মিলে হাউস আর কি সোজা কথায়। সো এইটা হচ্ছে 2 বছর পর পর চেঞ্জ হয়। তো আসলে গভর্নমেন্টের একটা ব্রাঞ্চ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জুডিশিয়াল হচ্ছে যেটার মাথায় হচ্ছে 9 জন সুপ্রিম কোর্ট জাজ। তো এটা আসলে চেঞ্জ হতে অনেক সময় লাগে। সো মানে কেউ যদি মারা যায় আর কি রিটায়ার করতে চায়, রিটায়ার করে না আসলে কেউ। হ্যাঁ, কেউ রিটায়ার করে না। সো 2 বছর পর আবার নির্বাচন হবে, তখন হয়তো বা হাউস চেঞ্জ হতে পারে। রাইট। সো এই পরিবর্তনগুলো আসে। সো জিনিসটা পার্মানেন্ট, মানে যতই নেগেটিভলি এফেক্ট করুক আমাদের যে হায়ার স্টাডি ইউএসএ যাওয়ার যে ক্যান্ডিডেটদের, তাদেরকে এটা মাথায় রাখতে হবে জিনিসটা পার্মানেন্ট না। তো ইদানিং আমরা প্রচুর প্রশ্ন গ্রুপে পাচ্ছি। একটা কমন প্রশ্ন যেটা ছিল যে তাহলে কি অ্যাপ্লাই করব না, আমাদের কি কোনো আশা নাই, এরকম কিছু ব্যাপার নাকি? কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আপনারা যদি গ্রুপের অন্যান্য পোস্টও দেখেন, দেখবেন এখনো মানুষ জানাচ্ছে যে আমি রিসেন্টলি ফুল ফান্ড পেয়েছি,
আমার এই যে ভিসার জন্য দাঁড়াচ্ছে কিংবা এটা, তো তাহলে ওটা কিভাবে হচ্ছে? তো নর্মালি লাইফ সায়েন্সের গ্র্যান্টের ক্ষেত্রে অন্যান্য গ্র্যান্টের ক্ষেত্রেও সিমিলার হওয়ার কথা। লাইফ সায়েন্সের গ্র্যান্ট যেটা এনআইএস থেকে ইস্যু হয়, দে কাম উইথ এ ডেডলাইন কিংবা একটা টাইম লাইন, যে আগামী 5 বছর আপনি $3 মিলিয়ন পাবেন এই প্রজেক্টের জন্য। তো কিছু কিছু গ্র্যান্ট হয়তো অ্যাপ্রুভ হয়েছে 2024-এ, 23-এ, 22-এ, 21-এ। সো ওই গ্র্যান্টগুলো স্টিল রানিং, ওই প্রফেসরদের হাতে স্টিল টাকা আছে এবং ওরা যে কোনো অবস্থাতে তাদের কাজ কমপ্লিট করতে চায়। সো এখনো অনেক প্রফেসর কিংবা ডিপার্টমেন্ট ফুল ফান্ড দিচ্ছে, বাট কমে আসতেছে মানে সংখ্যাটা, কারণ হচ্ছে এনআইএইচ এ প্রায় বিলিয়নস অফ ডলার মানে বাজেট কাট, তারপর বিভিন্ন ফান্ড কাট এগুলো হচ্ছে। সো যে প্রফেসর গুলো জানতেন যে এই বছরের 2025-এর অক্টোবর থেকে আমার $3 মিলিয়ন পাওয়ার কথা, কারণ আমি অলরেডি একটা কনফার্মেশন পেয়েছি ফান্ডিং কমিটি থেকে যে ইওর ফান্ডিং হ্যাজ বিন অ্যাপ্রুভড। সো তারা হয়তো অ্যাগ্রেসিভলি পোস্ট করছিলেন এই বছরের জানুয়ারিতেও যে আই নিড 3 পিএইচডি স্টুডেন্ট, 5 পোস্ট ডক্স। ওনারা এখন বুঝতে পারতেছেন যে হচ্ছে না। ওই ওই পোস্ট গুলো আপনারা লিঙ্কডইনে গেলে দেখতে পারবেন যে ফান্ড কাটের এফেক্ট গুলো। সো আমার সাজেশন হবে স্টিল অ্যাপ্লাই করা, বাট এখন অন্ধের মতো অ্যাপ্লাই না করে আপনি যেটা করতে পারেন, কারণ আমরা সবাই জানি যে ইউএসএ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে প্রচুর সময় লাগে এবং টাকা পয়সা খরচ হয়। আপনার অ্যাপ্লিকেশন ফি $100 হয়ে যেতে পারে, বেশি হতে পারে। তারপরে আপনার জিআরই টোফেলের স্কোর কার্ড সেন্ড করতে টাকা খরচ হয়। তারপরে হচ্ছে ওই যে ডাব্লিউএস, ওটা অনেক খরচের ব্যাপার আছে আর প্রচুর সময় লাগে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে। আপনার হয়তো 2-3 দিন বিভিন্ন রকম ইমেল টিমেল গোছানো, এই ব্যাপারগুলো আছে। সো আপনারা যেটা করতে পারেন, সেন্ট্রালি অ্যাপ্লাই না করে কিংবা সেন্ট্রালি ইমেল না করে, কারণ অনেক সময় যেটা হয় যে এরকম ক্রাইসিস টাইমে হাজার হাজার মানুষ হয়তো যে ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরকে ইমেল করতেছে যে আমরা কি এবার ফান্ডিং পাবো, আমরা কি ফান্ডিং পাবো, এরা হয়তো রিপ্লাই টিপ্লাই দিবে না। সো রিপ্লাই টিপ্লাই না পেয়ে আপনি হয়তো মনে করতে পারেন তাহলে অ্যাপ্লাই করি, মানে হয়তো এরা সবসময় রিপ্লাই দেয় না। তো আপনি দেখেন ওই অ্যাপ্লিকেশনের পিছনে কিন্তু টাকা এবং সময় নষ্ট করলেন। তো আপনি যদি প্রফেসরদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করা ট্রাই করেন, একদম স্ট্যান্ডার্ড ইমেলটাই করবেন যেখানে যে ইউর ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দেম বিকজ অফ দিস, বিকজ অফ দেয়ার দ্যাট রিসেন্ট পাবলিশড ওয়ার্ক, এগুলো বলে টলে ইমেলের কোন এক জায়গাতে ওই যে পুনশ্চ স্টাইলে এটা মেনশন করতে পারেন দ্যাট I have been following USA news regarding the funding crisis. I was wondering if there is any impact in your department or university. তো আমি বিলিভ করি মানে যদি প্রফেসরদের সময় থাকে, দে মে মেনশন সামথিং, তারা হয়তো বলতে পারে যে আমাদের ডিপার্টমেন্ট ভালোই এফেক্টেড হবে। এই একটা সিম্পল কথা কিন্তু আপনার প্রচুর সময় এবং টাকা পয়সা বাঁচাই দিতে পারে, যে ওকে তাহলে আমি এই স্কুলটা থেকে মুভ অন করে আরেকটা স্কুলের জন্য ট্রাই করি, কিংবা এই প্রফেসর থেকে মুভ অন করে, মানে ওই প্রফেসর রেসপন্সের উপরে। প্রফেসর যদি রিপ্লাই না দেয় তাহলে আপনি ওই ডিপার্টমেন্টে অন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারেন, বাট ট্রাই টু ফাইন্ড দ্যাট আউট। নিজেও সার্চ করে দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আগে যেমন ইউনিভার্সিটি সিলেক্ট করতাম গুগলে রিসার্চ করে যে এই ইউনিভার্সিটির প্রফেসররা কি করে, তারা কি রিসার্চ করে, তারা রিসেন্টলি কবে পাবলিশ করছে, এটা তো আগেই করতাম, আমরা অনেকেই জানি। এখন এটাও দেখবো যে ওকে তাদের কারেন্ট ফান্ডিং এর রিলেটেড কোনো ইনফরমেশন ওয়েবসাইটে দেওয়া আছে কিনা, থাকলে সেটা থেকে তো নিলেন, আর না হলে যে প্রফেসরদেরকে রিচ আউট করে এই ইনফরমেশনটা বের করে নেওয়ার চেষ্টা করলেন। তারপরে হচ্ছে আপনার গ্রুপে সার্চ করলে দেখবেন যে আমার একটা পোস্ট ছিল যে কিভাবে লাইফ সায়েন্সের ফান্ডিং ইনফো বের করতে হয়। তো ওটাও তো দেখবেন যে কোন প্রফেসরের ফান্ডিং কবে অ্যাপ্রুভড হয়েছিল। যদি দেখেন 1 বছর 1.5 বছর আগের কথা, তাহলে ধরে নিতে পারেন যে তাদের কাছে টাকা আছে, হয়তো তাদের ল্যাব স্যাচুরেটেড হতে পারে, যে মেবি দে অলরেডি হ্যাভ অল দ্য পিএইচডি স্টুডেন্ট দে নিড, বাট দ্যাটস এ গুড ওয়ে টু সেভ সাম মানি এন্ড টাইম অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য। সো ওইটা করতে পারেন। তারপরে হচ্ছে প্যান্ডেমিকের সময় অনেক ইউনিভার্সিটি তাদের জিআরই রিকোয়ারমেন্টটা বন্ধ করে দিয়েছিল। এখনো অনেক ইউনিভার্সিটি স্টিল শিথিল একটা অবস্থায় আছে।
তো এখন আপনি ধরে নিতে পারেন সেই আগের আমলের কথা, যখন ইউএসএ তে আসাটা কঠিন ছিল, ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না, খুবই কম্পিটিটিভ ছিল, তখন কিন্তু জিআরই একটা মানে মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট ছিল। আমি যে সময় অ্যাপ্লাই করেছিলাম, মানে জিআরই ছাড়া ইউএসএ আসা যেতে পারে এটা লাইক মানে অভাবনীয়, মানে এটা হইতেই পারে না। সো যেহেতু এখন কম্পিটিশন আবার সেই আগের মতো হাই হয়ে যাচ্ছে, আমরা যে বছরে এসেছিলাম সেই বছরে মনে হয় বাংলাদেশ থেকে 150 স্টুডেন্ট এসেছে, এখন ইটস ইজিলি লাইক মানে ক্লোজ টু 10K 15K প্রত্যেক বছর। সো আপনারা আবার চিন্তা করতে পারেন যে কিভাবে আমাকে আমার প্রোফাইলটা আরো কম্পিটিটিভ করা যায়। সো আপনারা রিসার্চ পাবলিকেশনের দিকে ফোকাস করতে পারেন। তারপরে যে স্ট্যান্ডার্ডাইজ যে টেস্ট গুলা, টোফেলের স্কোরটা যদি কম থাকে এটা আর একটু ভালো করা যায় কিনা, জিআরই দেওয়া হয়নি, একটু চিন্তা ভাবনা করা যায় কিনা যে জিআরই দিব কিনা, সো দ্যাট ইউ স্ট্যান্ড আউট। কারণ অ্যাপ্লিকেন্ট কমে যাচ্ছে না, অ্যাপ্লিকেন্ট হয়তো থাকবেই, হয়তো আসন সীমিত। তো আসন সীমিত হলে একজন যে কিনা মানে অনেক এভারেজ প্রোফাইল নিয়ে অ্যাপ্লাই করছে, যে হ্যাঁ আমার একটা পেপার আছে, কোনো জিআরই নাই, টোফেল কিংবা আইএলটিএস জাস্ট 6, মানে একদম ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। তো মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে হয়তো গত কয়েক বছর অনেকে চলে আসছে। এখনো যদি এভাবে চিন্তা করেন যে আমি একদম জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্টটাই প্রেজেন্ট করব, আপনাদের কম্পিটিশনে আপনার পিছিয়ে যেতে পারেন। সো ওইটাতে কাজ করতে পারেন যে ওকে আই নিড টু ফোকাস অন মাই সিজিপিএ, তারপরে হচ্ছে কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যদি থাকে, কিংবা যদি আমার ইমেলটা আরো মানে ক্রিয়েটিভ করা যায়, যে হাই আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ, এখানেই যেন শেষ না হয়ে যায়। কেন আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ, যে আমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, এন্ড হোয়ার আই সি দ্যাট ইট কানেক্টস। সো ওই অ্যাপ্রোচ গুলো আর একটু বেশি মানে ইউজ করা যায়। হ্যাঁ মাসুম কিছু বলতে চাচ্ছিলেন? মানে এই ইমেলটা আসলে খুব জরুরি। ইমেলটার মেইন পারপাসই হচ্ছে আসলে এটা বের করা যে আসলে এই প্রফেসরের কাছে ফান্ডিং আছে নাকি নাই। তো এই সিচুয়েশনে যখন ফান্ডিংটা হচ্ছে আসলে মেইন ইস্যু, যখন গণহারে প্রত্যেক প্রফেসরের কাছে ফান্ডিং নাই, সবসময় থাকতেও না সবার কাছে, বাট এখন হয়তো বা আরো লিমিটেড কারো কারো কাছে ফান্ডিং আছে। সো এখন এটা আরো বেশি জরুরি হয়ে গেছে যে টু আইডেন্টিফাই অর টু ফাইন্ড আউট এই প্রফেসরের কাছে ফান্ডিং আছে কিনা। রাইট। তো এটার জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি টুল, ইমেল দিয়ে এটা বের করে ফেলা। তো শুধুমাত্র প্রফেসরকে আমি বলবো যে শুধু প্রফেসরকে ইমেল করেই ক্ষান্ত হয়ে থাকবেন না, বের করার চেষ্টা করেন যে ওই প্রফেসরের আন্ডারে কেউ কাজ করে কিনা। আমরা যখন এসেছিলাম তখন আমি মোটামুটি শিওর যে, কারেক্ট মি ইফ আই এম রং, সালমান, তোমার ল্যাবে ইউ আর দ্য ফার্স্ট বাংলাদেশি। রাইট। আমার ল্যাবে আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি। হ্যাঁ, তো এই জিনিসটা এখন হয়তো বা আর সত্যি না। মোটামুটি অনেক জায়গাতেই আপনি আপনাদের সিনিয়র অথবা জুনিয়রদেরকে যেতে দেখবেন যারা আপনার সাবজেক্টের এবং ওই প্রফেসরের নাকি পিএইচডি করছে। প্রথম ওদের সাথে যোগাযোগ করে দেখেন, ওরা জানে যে কার কার কাছে ফান্ড আছে। তো ইমেলটা শুধু প্রফেসরদেরকে না, স্টুডেন্টদেরকেও করার চেষ্টা করেন। হয়তো ওই প্রফেসরের স্টুডেন্টদেরকে অথবা অন্যান্য স্টুডেন্ট যাদেরকে আপনি চেনেন আপনার ফিল্ডে, ওখানে অলরেডি আমেরিকাতে আছে, ওরা জানবে কোথায় কোথায় ফান্ডিং থাকে। যেমন আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে জানি যে কোন কোন প্রফেসর হায়ার করছে। শুধুমাত্র আমার ডিরেক্ট প্রফেসর না, আমার মানে প্রফেসরদের কলিগ, মানে একই ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক অথবা অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষক, আমি মাঝে মাঝে জানি যে কার কাছে ফান্ড আছে কার কাছে নেই। সো ওদেরকে, যদি আপনি আমার ফিল্ডার হন, আমাকে ইমেল করেন, আমি হয়তো আপনাকে বলতে পারবো যে এই ধরনের কিছু ফান্ডিং কোথায় কোথায় আছে। তো ওটা করার চেষ্টা করেন। আমার মনে হয় এটা খুবই জরুরি। কিছু কিছু জিনিস ইমপ্রুভ করা অনেক মুশকিল। আপনার সিজিপিএ যা হওয়া সেটা হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন জিআরই টোফেল হয়তো কয়বারই বা দিবেন, মোটামুটি দুইবার তিনবার দিলে বোঝা যায় যে ওকে দিস ইজ মাই লিমিট। তো এটাও একটা, এটা সারা জীবনের প্র্যাকটিস জিআরই টোফেল স্কোরগুলা। তো ওইটার উপরে ভিত্তি করে আপনি আপনার স্কোরটা পাবেন। এগুলা খুব একটা ইমপ্রুভ করা যায় না, কিন্তু এর পরের জিনিসগুলো ইমপ্রুভ করা যায়। আপনি চাইলে আপনার লেটার অফ রেকমেন্ডেশন, আপনার স্টেটমেন্ট অফ পারপাস
অথবা এই যে ইমেল গেম, এই ইমেল গেমটাকে ইমপ্রুভ করতে পারেন। ওইগুলোর দিকে বেশি করে ধ্যান দিলে আমার মনে হয় রিটার্নটা ভালো পাওয়া যাবে, এই ইনভেস্টমেন্টের রিটার্নটা ভালো হবে। আমরা এখন রাফির কাছে চলে যাই যে কর্পোরেট সাইড সেশন, এবং এটার পরে করে দিতে পারি, লাইভ বেশি লম্বা করা দরকার নেই। হ্যাঁ, আমরা খুবই শর্ট রাখবো সবকিছু আজকে, এত বেশি কিছু বলারও নাই। সো কর্পোরেট ওয়ার্ল্ড হচ্ছে এখন বর্তমানে খুবই ডিফিকাল্ট। আপনারা হয়তো অবগত আছেন যে লে অফ হচ্ছে প্রচুর, and especially international স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। তোমাকে ঠিকমতো দেখা যাচ্ছে না, মাসুম দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জাস্ট তুমি একটু মাঝখানে আসো। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার বোঝা যায়? হ্যাঁ এবং দেখা যায়? রাইট। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। সো বর্তমানে হচ্ছে প্রচুর লে অফ হচ্ছে ওভারঅল, এবং হচ্ছে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো আমাদের হচ্ছে স্পন্সরশিপ দরকার, এন্ড এটা হচ্ছে খুবই খুবই ডিফিকাল্ট। জব অ্যাপ্লিকেশনের সময় লেখা থাকে যে উইল ইউ নাও অর ইন দ্য ফিউচার রিকোয়ার স্পন্সরশিপ, আর যখন হচ্ছে আপনি ইয়েস দিবেন আপনার অ্যাপ্লিকেশন অটো রিজেক্ট হয়ে যায়, তারা দেখবেও না আপনার অ্যাপ্লিকেশন, আনলেস ওই কোম্পানি প্রিভিয়াসলি যদি কোনো H1B স্পন্সরশিপ করে থাকে বা সামথিং ওরকম যদি থেকে থাকে, তাহলে হয়তো বা তারা ওটা কনসিডার করবে, অটো রিজেক্ট করবে না, ডিপেন্ড করবে আপনার প্রোফাইল কিরকম তার উপর। and the market is always competitive, right? এখানে হচ্ছে এমন নাই যে আপনি হচ্ছে লাইক স্পেসিফিক কোন লাইক স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতেছেন বা ইন্টারন্যাশনাল প্রফেশনালদের সাথে কম্পিটিশন করতেছেন, এখানে হচ্ছে আবার ইউএস সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার্স, এভরিবডি এখানে যুক্ত হচ্ছে। সো একটা পজিশন পাওয়া খুবই ডিফিকাল্ট যাদের হচ্ছে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ নাই। সো আপনারা কি করবেন? আপনাদের মেইন ফোকাস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা। আপনার হয়তো বা ডিগ্রি আছে, বাট কর্পোরেট ওয়ার্ল্ডে হচ্ছে ডিগ্রি এতটা ভ্যালু করে না। হয়তো বা মিনিমাম রিকোয়ারমেন্টস মিট করার পর তারা কি দেখে? প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার নির্দিষ্ট স্কিলস আছে কিনা, রাইট? ফর এক্সাম্পল আপনি হচ্ছে ধরেন আপনি মাস্টার্স কমপ্লিট করলেন কম্পিউটার সায়েন্সে, সো এখন হচ্ছে আপনি কি হতে চান? সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল। তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে কত বছর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে? আপনার কিউএস এক্সপিরিয়েন্স আছে, হয়তো আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসছেন, কিন্তু এখানে রিক্রুটার কিন্তু ফার্স্ট তারা ফোকাস করবে যে আপনার ইউএস এক্সপিরিয়েন্স আছে কিনা, কারণ এখানে কর্পোরেট ওয়ার্ল্ড টোটালি ডিফারেন্ট বাংলাদেশের তুলনায়, এবং হচ্ছে হাইলি খুবই খুবই মানে কম্পিটিটিভ, প্লাস খুবই ডিফিকাল্ট সার্ভাইভ করা। লাইক ফার্স্ট 90 ডেজ যদি ফুল টাইম জবের কথা বলি, যে ফার্স্ট 90 ডেজ তারা আপনার স্কিল চেক করবে, এভরিথিং চেক করবে যে আপনি আসলেই পারফরমেন্স করতে পারেন কিনা, and then আনফরচুনেটলি যদি আপনার পারফরমেন্স ভালো না হয়, আপনার 90 দিনের ভিতরে আপনাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। ওখানে প্রবেশনারি এত কিছু তারা দেখবে না। সো ফার্স্ট 90 ডেজ খুব ইম্পর্টেন্ট। সো এক এক কোম্পানির হয়তো বা প্রসেস এক এক রকম, কিছু কোম্পানি 1 বছর প্রবেশনারি পিরিয়ড থাকে, কিছু কোম্পানি 2, হোয়াটএভার, তারা এই সময় আপনাকে অবজার্ভ করবে, এন্ড দেন আপনার পারফরমেন্স ভালো হলে দেন আপনাকে রাখবে, নাহলে রাখবে না। এখন যেহেতু আমরা ওপিটি বা স্ট্যাম ওপিটি বা H1B স্ট্যাটাসে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্ট, সো আমাদের জন্য হচ্ছে খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে স্ট্যাটাস মেনটেন করা। কারণ আজকে যদি আমাদের লে অফ হয় বা টার্মিনেট হয়ে যায় সামথিং কিছু হলে, আপনি যদি ওপিটিতে থাকেন আপনার 90 ডেজ টাইম। হ্যাঁ, আপনি হয়তো বা পার্ট টাইম জব করতে পারবেন, আনপেইড জব করতে পারবেন, হোয়াটএভার, অনেক ওয়ার্ক অ্যারাউন্ড আছে এটা হচ্ছে সলভ করার জন্য, বাট সেটা হচ্ছে ইনিশিয়াল ওপিটির ক্ষেত্রে। বাট স্ট্যাম ওপিটির ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো কমপ্লিকেটেড, রুলস আরো স্ট্রিক্টার। ওখানে হচ্ছে কেউ আপনাকে সুপারভাইজ করবে, আপনার পারফরমেন্স হচ্ছে পর্যালোচনা করবে। সো এটা খুবই ডিফিকাল্ট। এমন না যে আপনি আজকে কোম্পানি স্টার্ট করলেন এন্ড দেন ওই কোম্পানি স্টার্ট করে আপনি ওই কোম্পানির আন্ডারে কাজ করলেন। আপনাকে হচ্ছে মিনিমাম ওয়েজ দেখাতে হবে যে না, আপনি হচ্ছে যে চাকরিটা করতেছেন, ফর এক্সাম্পল আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি ওই লোকেশনে কত, আপনি কি ওই টাকাটা পাচ্ছেন কিনা। এখন আপনি কোম্পানি স্টেট করলেন ঠিক আছে আমি আমার স্যালারি দিব না, আমি হচ্ছে আনপেড কাজ করবো, এটা হবে না, এটা স্ক্যাম ওপিটি রুলস নাই। সো আপনি যদি হয়তো ব্যাকআপ অপশন দেখতে চান, কারণ ওখানে হচ্ছে আপনাকে কেউ সুপারভাইজ করতে হবে, এবং যদি সুপারভাইজ করে তাহলে হয়তো ম্যানেজারিয়াল পজিশন আপনাকে ক্রিয়েট করতে হবে। তো ম্যানেজারিয়াল পজিশন ক্রিয়েট করলে ওনাকে ওই স্যালারিটা দিতে হবে, প্লাস আপনার স্যালারি, সো আপনার কি সেই অ্যাবিলিটি আছে কিনা আপনার কোম্পানি রান করার মতো, এন্ড দেন ভেরিফাইড করতে হবে কোম্পানি, এটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস। সো এবং হচ্ছে গুড স্ট্যান্ডিং এ থাকতে হবে, অনেক অনেক হচ্ছে ঝামেলা আছে।
কর্পোরেট ওয়ার্ল্ডে। সো আপনার অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এটা খুবই খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য। সো এটা কিভাবে আমরা সলভ করব? তো ফার্স্টে আমাদের উচিত হচ্ছে এমন কোম্পানি টার্গেট করে যারা হচ্ছে প্রিভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করছে বা অলরেডি হচ্ছে তারা খুবই রিকগনাইজড ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে হায়ার করার ক্ষেত্রে। সো এটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউএসসিএস এর H1B ডেটা হাব নামে একটা হচ্ছে পোর্টাল আছে, ওখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলা কোম্পানি কতগুলা H1B হচ্ছে ফাইল করছে। সো একটা লিস্ট দেখা যায়, খুবই অল্প, এত বেশি কিন্তু না, কিন্তু এখানে স্টুডেন্ট আছে হাজার হাজার লাখ লাখ আমেরিকাতে। সো এটা থেকে আপনারা বুঝতে পারেন যে কর্পোরেট ওয়ার্ল্ডে আমেরিকাতে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট আপনার যদি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ না থাকে। সো এটা আপনি সলভ করবেন কিভাবে? হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি জব পেলেন না, কারণ এটা খুবই কম্পিটিটিভ, আপনার স্কিল নাই। তো এখন হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, পিএইচডি করতে যায়, যেটা হচ্ছে বেস্ট অপশন আমার মতে। কারণ আপনি যদি পিএইচডি করতে চান এবং খুবই ডেডিকেটেড সাথে আপনি পিএইচডি করলে আপনি সহজে গ্রিন কার্ডটা ম্যানেজ করতে পারবেন, এবং এটা আমি সবাইকে রিকমেন্ড করি। যদি যাদের হচ্ছে পিএইচডি করা হচ্ছে লাইক আমি করতে চাই যাতে ফান্ডিং এর জন্য বা আমি সহজে হচ্ছে যাতে সেটেল হতে পারি বা সামথিং এরকমের জন্য, তাহলে হচ্ছে পিএইচডি টা রাইট অপশন না, রাইট? কারণ আপনার ওই প্যাশনটা যদি না থাকে আপনি পিএইচডি টা কিভাবে কমপ্লিট করবেন? কারণ আপনাকে 5টা বছর হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে বা হোয়াটএভার যতটুকু টাইম লাগে। সো এখন হচ্ছে অনেকেরই হচ্ছে গোল থাকে যে আমেরিকাতে হচ্ছে আমি অনার্স শেষ করবো বা মাস্টার শেষ করবো বা পিএইচডি শেষ করে শেষে সবারই আলটিমেট গোল থাকে ক্যারিয়ার করা। সো সেটার জন্য হচ্ছে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এখন হচ্ছে আপনাকে ফার্স্ট থিঙ্ক করতে হবে যে আপনি কি করবেন। আপনি কি আগে ফার্স্ট গ্রিন কার্ডটা অ্যাচিভ করে তারপরে চাকরি ট্রাই করবেন? সেক্ষেত্রে হয়তো বা আপনার জন্য চাকরি পাওয়ার মানে অপশনটা বেড়ে যায়, কারণ সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই অটো রিজেকশনটা খেতে হবে না। নাকি আপনি হচ্ছে আপনার যেই ডিগ্রিটাই আছে সেটা দিয়ে আপনি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করবেন, এবং গেইন করে আপনি হাইলি স্কিলড হবেন, এবং আপনাকে একটা হচ্ছে কোম্পানি ম্যানেজ করে হচ্ছে আপনি লাইক গ্রিন কার্ড বা H1B স্পন্সরশিপ খুঁজবেন, এবং তারা যদি ইচ্ছুক হয় আপনি ওপিটি, স্ট্যাম্প ওপিটি, এভরিথিং ওই কোম্পানির সাথে করতে পারবেন বা আপনি সুইচ করতে পারবেন, হোয়াটএভার। আপনার হাতে অনেক অপশন আছে। এখন হচ্ছে আপনার জন্য হচ্ছে সেই দিকে ফোকাস করতে হবে যেদিকে হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন ওভারঅল, আপনার এডুকেশন প্লাস আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড দেন স্কিল সেটস। আপনি যদি কনফিডেন্ট থাকেন তবেই আমি বলবো যে আপনি কর্পোরেট সেক্টর ট্রাই করেন। আপনি যদি আপনার সেই কনফিডেন্ট না থাকলে আমি বলবো যে একাডেমিক সেক্টরে থাকাটা বেটার এবং সেফ, বাট ওখানে হচ্ছে চ্যালেঞ্জিং মুহূর্ত আছে। আপনার ফান্ডিং চলে যেতে পারে, আপনার পারফরমেন্স ভালো না হলে, আপনি হচ্ছে যদি কোনো কারণে হচ্ছে বর্তমান সিচুয়েশন যেরকম, তো এখানে সবাই একটা আনসার্টেন সিচুয়েশন আছে, রাইট? তো আমরা এটা কিভাবে সলভ করব? আমাদের হাতের কিছু নাই, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সো আমাদের জন্য সেই প্রিপারেশনটা নিতে হবে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি মানে উপকারী। এটা কিভাবে হবে উপকারী? কিছু করার নাই, আপনাকে হচ্ছে সেভিংস করতে হবে আপনাকে বেঁচে থাকার জন্য। আমরা দেখি যে আমেরিকাতে আসলে অনেকেই হচ্ছে ল্যাভিশ লাইফ লিড করে, ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করে, হাতে টাকা পয়সা হয়ে গেলে পরে দেখে যে চাকরি চলে গেছে, এখন হচ্ছে বাসা ভাড়া দিবে নাকি হচ্ছে ক্রেডিট কার্ডের বিল দিবে নাকি দিবে মাথা নষ্ট করাই। হাতে ক্রেডিট কার্ড থাকলে মনে করে যে হচ্ছে ইচ্ছা মতো খরচ করবো, কিন্তু ক্রেডিট কার্ড ইচ্ছা মতো খরচ করাটা উচিত না। আপনার যদি পার্মানেন্ট এবং হচ্ছে আপনার কর্পোরেট লাইফে হচ্ছে আপনি যদি সেই রকম শক্ত অবস্থায় না থাকেন, তাহলে হচ্ছে আপনি যদি ইচ্ছা মতো খরচ করেন, দেন সাডেনলি আপনার সিচুয়েশন এরকম হলো যে আপনার সবকিছু শেষ, এখন হচ্ছে আপনাকে ওই ক্রেডিট কার্ডের বিল দেওয়া, রেন্ট দেওয়া বা সামথিং, এত কিছু খরচ আপনি কিভাবে মেনটেন করবেন, সাথে আবার হাই ইন্টারেস্ট। সো এই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আমি সাজেস্ট করি, এটা খুবই দরকার, যেটা আমাদের এডুকেশন বা আমাদের বাবা মা তেমন এই বিষয়ে শিক্ষা দেয় না। সো সেটা হচ্ছে আমি পার্সোনালি আমার লাইফ থেকে আমি হচ্ছে অ্যাকোয়ার করছি যে কতটুকু সেভিংস করা দরকার, এবং হচ্ছে কিভাবে টাকা পয়সা খরচ করা দরকার এবং বাজেটের মধ্যে থাকা দরকার। সেটা হচ্ছে আমরা এডুকেশন বা আমাদের হচ্ছে অন্য কোনো কেউ কিন্তু খুব কম মানুষই হচ্ছে এরকম সাজেশন দেয় যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যে খুবই গুরুত্বপূর্ণ একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, নট অনলি মাস্টার্স পিএইচডি সব লেভেলে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি কিভাবে গেইন করবেন এবং হচ্ছে আপনি কিভাবে আপনি টাকা পয়সা খরচ করবেন এবং আপনি বাজেটের মধ্যে চলবেন কিনা, এটা টোটালি আপনার ডিসিশন।
কারণ আপনি যদি রং ডিসিশন নেন আমেরিকাতে আপনি পস্তাবেন। এবং এটা হচ্ছে জাস্ট নট অনলি গ্রাজুয়েট স্টুডেন্ট, সবার ক্ষেত্রেই, নর্মাল মানুষের ক্ষেত্রেও, যে আপনি হচ্ছে ওভার স্পেন্ডিং যদি করেন, দেন আমেরিকাতে হচ্ছে আপনাকে প্রচুর ইন্টারেস্ট এবং হচ্ছে এইসব ঝামেলা পোহাতে হবে, দেন লাইফ খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা মনে একটু স্কোপের বাইরে চলে যাচ্ছি। স্কোপ, আজকের লাইভের মেইন স্কোপটা হচ্ছে আন্ডার নিউ অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আমরা হ্যাঁ না এটা আমি হচ্ছে লাইনে আসতেছি, কারণ এটা কেন বলতেছি ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা আমি ভিসা পাইতে পারি, কিভাবে জব পাইতে পারি। আমার ছিল যে না আমি ওই লাইনে আসতেছি। সো ফাইন্যান্সিয়াল লিটারেসি আসবে তখনই। এটা জরুরি কিন্তু let's keep it for another one. সবকিছু কাট অফ করে দিচ্ছে, রাইট? সো কেন ফাইন্যান্সিয়াল লিটারেসি আসতেছে সেটা আমি হচ্ছে এখন এক্সপ্লেইন করি। তো ট্রাম্প তো এখন হচ্ছে ফান্ড কাট অফ করে দিচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে, রাইট? সো এবং হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট তারা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে। সো এসব ঝামেলা তো এডুকেশনের ডিপার্টমেন্টের ঝামেলা তো হচ্ছে লোনের ক্ষেত্রে, কারণ তারা তো লোন সবকিছু ম্যানেজ করে। এবং হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু খুবই একটা আনসিকিউরড লাইফে আছে বর্তমানে, পুরাই জানে না তারা কি করবে। সো এখানে হচ্ছে হায়ারিং ফ্রিজ, তারপর হচ্ছে রাইট ফান্ডিং ডিপার্টমেন্ট পাচ্ছে না। সো তারা হচ্ছে স্টুডেন্টকে কিভাবে স্যালারি দিবে এবং হচ্ছে টোটালি তারা জানে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই প্রিপারেশনটা নেওয়া দরকার। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই লোনের সমস্যার কারণে যারা অ্যাসিস্ট্যান্টশিপে আছে ওদের কোনো ঝামেলা হবে কিনা? হ্যাঁ, অনেকে যারা লোন নিয়ে পড়াশোনা করে তাদের ঝামেলা হবে, কিন্তু যাদের অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ এখানে হচ্ছে একটা লম্বা জিনিস ভিতরে। হ্যাঁ, রাইট, থ্যাঙ্কস ফর দিস কোশ্চেন, এটা হচ্ছে খুবই ভালো একটা কোশ্চেন। সো লোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লোন তো হচ্ছে ইউএস সিটিজেন বা যারা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, নরমালি তারা হচ্ছে ফাফসার মাধ্যমে লোন নিয়ে পড়াশোনা করে বা সামথিং। সো তারা কিন্তু এই লোনের মাধ্যমে কিন্তু পড়াশোনা করার ফলে তারা কিন্তু পরবর্তীতে যখন পাস করে যায় তখন কিন্তু এই টাকাগুলো হচ্ছে পরবর্তীতে তারা রিপে করে তাদের স্যালারি থেকে, জবের থেকে। তো ইউনিভার্সিটি কিন্তু এই লোন গুলো পরবর্তীতে হচ্ছে তারা মানে প্রফিট হিসেবে পায়, কারণ একটা ইন্টারেস্ট দিতে হয় সামথিং, যত লেট করবে বা কোনো কিছু হলে বা হোয়াটএভার, যদি কোনো প্রবলেম হয়, তো এটা ডিপেন্ড করতেছে বিভিন্ন বিষয়ের উপর। সো সেক্ষেত্রে হচ্ছে তারা যদি হচ্ছে চাকরি চলে যায়, যেহেতু জব মার্কেট ভালো না, সবকিছুই ঝামেলা, সো সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটির উপর পুরো প্রেশার করতেছে। তো এবং হচ্ছে ট্রাম্প বলেই দিচ্ছে যে আমি তোমাদেরকে ফান্ড দিব না। একটা ক্রেজি প্রেসিডেন্ট, রাইট? সো এখন হচ্ছে ফান্ড যদি না দেয় তো ইউনিভার্সিটি হচ্ছে মানে কি করবে? তারা এখন হচ্ছে যে হার্ভার্ডের মতো যারা হচ্ছে রেপুটেটেড ইনস্টিটিউশন আছে, তাদের হচ্ছে এখন যে স্ট্র্যাটেজিক প্ল্যান, সেই প্ল্যানটা হচ্ছে যে আমরা লবিং এ ট্রাই করব। তারা হচ্ছে লবিং ট্রাই করে হচ্ছে ট্রাম্পকে কোনো মতে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে কোনো মতে কনভিন্স করতে চাচ্ছে তারা, বা অন্যভাবে কোনো উপায়ে যাতে তারা ফান্ডিং কে অ্যারেঞ্জ করতে পারে। সো বা তারা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতেছে যে কিভাবে এই ডিফিকাল্ট সিচুয়েশনে হচ্ছে আমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারি। সেজন্য হচ্ছে প্রাইভেট সেক্টরের সাথে তারা হচ্ছে কমিউনিকেশন করতেছে। প্রাইভেট সেক্টর হচ্ছে হয়তোবা যদি এডুকেশনের প্রতি তারা হচ্ছে ভালো, মানে তাদের মোটিভ যদি ভালো থাকে, ইনভেস্টমেন্ট করতে চায়, যেহেতু আমেরিকার যেই একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড যে একটা রেপুটেশন এডুকেশনের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, রাইট, সেটা যদি তারা হচ্ছে সমুন্নত রাখতে চায়, তো সেক্ষেত্রে ফান্ডিং দেওয়াটা হচ্ছে প্রয়োজন, এবং তারা হচ্ছে সেটা করবে হয়তোবা যারা হচ্ছে ওই বিষয়ের প্রতি অভিজ্ঞতা আছে এবং তারা ওই এডুকেশনের প্রতি ইনভেস্টমেন্ট করতে চায়, তারা ঠিকই কিন্তু সেটা করবে। এবং ওটা করলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে, এবং আমরা জানি না এটা কবে হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি ট্রাই করতেছে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। কারণ আমেরিকা চায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসুক, একটা ডাইভার্স কালচার, আমেরিকার যে কম্পিটিটিভ একটা লিড পজিশন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা তারা সমুন্নত রাখতে চায়, তাদের গোল সেটা। এখন এগুলো না হলে কিন্তু পুরাই মানে আমেরিকার এডুকেশন সিস্টেম মানে খুবই লো লেভেলে চলে যাবে, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে জব মার্কেট এমনিতেই টাফ। তার পরবর্তীতে হচ্ছে ট্রাম্প প্রশাসনের মেইন রিজন হয়তো বা হতে পারে যে ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি হচ্ছে যে পড়াশোনা শেষ করতেছে স্টুডেন্ট, এবং অনেক ইউনিভার্সিটি ভালো গ্রাজুয়েট প্রডিউস করতে পারতেছে না, সো জব রেডি কাইন্ড অফ। সো যার ফলশ্রুতিতে অনেকেই হচ্ছে আনএমপ্লয়েড, কারণ আমেরিকাতে তো এক্সপিরিয়েন্স আপনাকে চাকরি দিবে না। হয়তো আপনার অনার্স ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে, কিন্তু লেখাই থাকে চাকরিতে মাস্টার্স প্লাস 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স।
ব্যাচেলার্স প্লাস 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, পিএইচডি প্লাস 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই রিকোয়ারমেন্টস ফুলফিল না করলে আপনার এডুকেশন মূল্যহীন টোটালি, আপনি যে জায়গাতে অ্যাপ্লিকেশন করেন। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আপনাকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে ইন্টার্নশিপের মাধ্যমে, যাতে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শো করতে পারেন। এবং হচ্ছে যখন তারা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স চাবে, ধরুন আপনি হচ্ছে দেখাবেন যে এই ফিল্ডে এই পজিশনে আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, সো দ্যাট মিনস আমি অলরেডি রিকোয়ারমেন্টস ফুলফিল করে ফেললাম। কিন্তু এখন হচ্ছে যেই সমস্যাটা হচ্ছে যে অনেক গ্রাজুয়েট হচ্ছে মাস্টার্স পাস করে, ব্যাচেলার্স পাস করে, whatever, তারা কিন্তু হচ্ছে চাকরি পাচ্ছে না। জাস্ট হয়তোবা তাদের স্কিল আছে অনেকের, বা অনেকে হচ্ছে টোটালি হচ্ছে তেমন স্কিল নাই, জাস্ট পড়াশোনা করতেছে। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু অনেকেই হচ্ছে চাকরি করে অন ক্যাম্পাস, মানে আউটসাইড যেসব জব আছে আর কি, এগুলো কিন্তু তারা সিভিতে কখনো অ্যাড করতে পারবে না, কারণ প্রফেশনাল জবে এগুলো দিয়ে লাভ নাই, এগুলো আউট করতে হবে, কারণ এগুলো জব তো হেল্প করবে না কখনো এই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স শো করার ক্ষেত্রে, রাইট? সো যার ফলশ্রুতিতে সব দিক থেকে চাপ পড়তেছে এডুকেশন মানে সেক্টর। সো ইউনিভার্সিটিস গুলা হায়ারিং ফ্রিজ করতেছে এখন, এন্ড দেন তারা জানেন এখন তারা কি করবে। সো বেস্ট অপশন হচ্ছে সেটাই, যে লবিং এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে কনভিন্স করা, এবং তারপরে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সলভ করার জন্য তারা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতেছে, যে এই সিচুয়েশন যদি ফিউচারে ঘটে তাহলে আমাদের অলরেডি সেভিংস আছে, অলরেডি হচ্ছে আমাদের স্কোপ আছে, আমরা কি করব। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্যাল সিচুয়েশন অর হোয়াটএভার, আমরা হচ্ছে অলরেডি একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে নিচ্ছি, এবং সেখান থেকে আমরা ফান্ড দিব আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্টকে, এবং হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্টশিপ পাচ্ছে বা হোয়াটএভার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাচ্ছে তাদেরকে হচ্ছে সেখান থেকে হেল্প করা হবে। সো দ্যাট ওয়ে এই প্রবলেমটা সলভ হবে। এন্ড কথা হচ্ছে এটা কবে হবে উই ডোন্ট নো, মেবি নিউ অ্যাডমিনিস্ট্রেশনে, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন তো আর সবসময় থাকবে না, রাইট? সো চেঞ্জ হবে ভবিষ্যতে, সো তখন হয়তো সবকিছু চেঞ্জ হতে পারে। বাট এখন আমরা আমাদের হচ্ছে ফোকাস করা উচিত আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ স্টিল না অনেক ইউনিভার্সিটি হায়ার করতেছে, এবং হচ্ছে হয়তো অ্যাপ্লিকেশন খুবই কম্পিটিটিভ, এবং হচ্ছে মানে ট্যালেন্টেড স্টুডেন্ট আছে অনেক, এর জন্য হাই যাদের প্রোফাইল তারাই কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে, জাস্ট কাইন্ড অফ লাইক জব ইন্টারভিউ। এখানে কিন্তু হয়তো কম্পিটিশন অনেক সেক্ষেত্রে কিন্তু কম। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, জব ইন্টারভিউ হচ্ছে আপনি গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেনশিপ, তারপরে হচ্ছে যাদের হচ্ছে নর্মালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সবার সাথে আপনি ফাইট করতেছেন। আর ওইখানে জাস্ট আপনি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বা যারা ডোমেস্টিক স্টুডেন্ট গ্রাজুয়েট স্টাডি পার্সিউ করতে চাচ্ছে, তাদের সাথে আপনি ফাইট করতেছেন। এতে যদি আপনি ঘাবড়ে যান তাহলে তো হলো না, কারণ আপনি তাহলে জব সেক্টর আমেরিকাতে যদি ক্যারিয়ার করতে যান তখন কি করবেন? তখন তো আপনি প্রচুর রিজেকশনের উপর রিজেকশন পাবেন, আপনি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে ঠিক আছে আমি একটা চাকরিতে আমি ফুলফিল রিকোয়ারমেন্ট, সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, সো আমি এখন হচ্ছে কি করব। সো আমি এটাই বলবো যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, যতটুকু সম্ভব প্রোফাইল স্ট্রং করা উচিত, এবং হচ্ছে হাইলি ডিটারমাইন্ড থাকা উচিত যে না আমি যদি আমেরিকাতে পড়াশোনা করতে চাই, হায়ার স্টাডি পার্সিউ করতে চাই, সো আই এম ওয়েল প্রিপেয়ার, আমার হচ্ছে সব জিআরই যে কম্পিটিটিভ স্কোর গুলো লাগে, আইএলটিএস এন্ড দেন স্ট্রং এসওপি, যেটা আমি সবসময় বলি এসওপি খুবই স্ট্রং করতে হবে। কারণ আমি যখন হচ্ছে অনার্স কমপ্লিট করছিলাম, সো আমি কিন্তু শিওর ছিলাম যে আমি চাকরি পাবো, কারণ এখানে কেউ কোনো কিছু গ্যারান্টিড না। এন্ড দেন আমি কিন্তু আমি হচ্ছে ওই সময় বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে রাখছিলাম, এন্ড দেন ফান্ডিংও পাইছিলাম। আমি কিভাবে পাইছিলাম? বিকজ আমি অলরেডি যখন লাস্ট সেমিস্টারে, আগের সেমিস্টারে ছিলাম, তখন আমি অলরেডি প্রফেসরকে ইমেল করে হচ্ছে ম্যানেজ করে ফেলছিলাম যে ঠিক আছে। এখন আমার ইমেলের স্ট্র্যাটেজি ছিল কি, যে প্রফেসরের আগে আমি কি করতাম, যে প্রফেসরের হোল ব্যাকগ্রাউন্ড চেক করতাম, সে কি করতেছে, প্রজেক্ট কি নিয়ে কাজ করতেছে, এবং হচ্ছে তার পোর্টালে গিয়ে দেন হচ্ছে তার রিসার্চ ওয়ার্কস, তার বর্তমানে প্রজেক্টস, বিকজ আমি হাইলি টেকনিক্যাল পারসন, সো আমি এত রিসার্চ টিচার এগুলোর ভিতরে আমি এত ফোকাস করিনি কখনো, কারণ আমার ওই সময় ছিল না। কারণ আমি হোল আন্ডারগ্রেড ক্যারিয়ার হচ্ছে আমি ইন্টার্নশিপ, ফুল টাইম জব, এসবের মাধ্যমে করছি। সো আমার সব জব ছিল, সো আমি ওটা হচ্ছে শিফটির মাধ্যমে কন্টিনিউ করছি ইয়ার লং, এন্ড দেন সামারে হচ্ছে ফুল টাইম। সো আমি হচ্ছে রিসার্চ নিয়ে এত কাজ করি নাই, কিন্তু আমি স্টিল ফান্ড ম্যানেজ করতে পারছি, বিকজ তারা হচ্ছে ওই টেকনিক্যাল স্কিল গুলো ইউজ করতেছিল, সাচ এস জাভা, পাইথন, থিংস লাইক দ্যাট। কারণ ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এই স্কিল গুলো আপনাকে লাগবে, তাই না? দেন মেশিন লার্নিং এ নিয়ে কাজ করবেন আপনি, এন্ড দেন হয়তো বা রিসার্চের ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রচুর লিখতে হবে, আপনাকে হচ্ছে ওই টপিক সম্পর্কে নিউ আইডিয়া শো করতে হবে,
আর আমার যেহেতু প্রচুর লেখালেখি অভ্যাস ছিল বিভিন্ন সময়ে, আমি হচ্ছে ইউনিভার্সিটির আর্টিকেল বিভিন্ন ইয়েতে আর্টিকেল লিখতাম, দেন হচ্ছে জমা দিতাম বা সামথিং। সো এগুলোর মাধ্যমে হচ্ছে আমি আমার রিসার্চ গ্যাপটা ফুলফিল করছি। সো যার ফলশ্রুতিতে হচ্ছে আমি ফান্ডিং পেয়েছিলাম, বাট আমি গ্রাজুয়েট স্টাডি পার্সিউ করি নাই, বিকজ আমি অলরেডি জব করতেছি আমেরিকাতে, ফুল টাইম জব পেয়ে গেছি। সো আমি আর হচ্ছে ওই ফিল্ডে যাই নাই, কারণ হচ্ছে অবভিয়াসলি এটা আমার জন্য বেস্ট অপশন। সো এখন হচ্ছে আমি আমার ক্যারিয়ার দিকে ফোকাস করতেছি। সো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হওয়া উচিত, যে আপনাদের যেহেতু ফান্ডিং পাওয়া দরকার, তো ফান্ডিং পেতে হলে হচ্ছে আপনাকে ওই অ্যানালাইসিসটা করতে হবে। সো সেদিকেই আমি হচ্ছে সবাইকে ফোকাস করতে এনকারেজ করব। সো এতটুকুই হচ্ছে আমার বলার ছিল। সো টু সামারাইজ, যেটা আমি শুনতেছি সবার কাছ থেকে সেটা হচ্ছে যে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, ফান্ডিং হয়তো বা কমে যেতে পারে, কিন্তু ওইটার রিয়েল ইম্প্যাক্ট এখন পর্যন্ত আসলে আমরা দেখতেছি না ইন টার্মস অফ অ্যাসিস্ট্যান্টশিপ। জবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জবের ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু ভিসার ক্ষেত্রে আর অ্যাসিস্ট্যান্টশিপের ক্ষেত্রে বা ফান্ডিং এর ক্ষেত্রে এখন পর্যন্ত অত বড় ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। কারণ আমি এখন অ্যাসিস্ট্যান্টশিপের নিউজ দেখতে পাচ্ছি, নেক্সট গ্রুপে এখন অনেকে বলছেন যে হ্যাঁ আমরা অ্যাসিস্ট্যান্টশিপ পাইছি, ভিসা পেয়ে যাচ্ছি। সো সবাইকে আমি সবসময় যেটা বলি, এই দুইটা সামারি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করে দেব। এক হচ্ছে যে ইফ ইউ আর উইলিং টু বি গুড অ্যাট সামথিং, then there will be a position for you. কম্পিটিশন বাড়বে, সবকিছু ঠিক আছে, বাট আপনি যদি ভালো হন আপনার একটা জায়গা থাকবেই। আর নাম্বার 2 হচ্ছে যারা এখানে মাস্টার্স করছেন, জব খুঁজবেন অথবা পিএইচডি করছেন এবং জব মার্কেটে চলে আসবেন ভেরি সুন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে ফোকাস অন দ্য টুল। আপনি কি টপিক নিয়ে পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন সেটা জরুরি এবং ওটা জরুরি হওয়ারই কথা, কিন্তু যেটা আপনাকে আসলে চাকরি দেবে সেটা হচ্ছে আপনি কোন কোন টুল ব্যবহার করে সেই টপিকটা নিয়ে আপনি রিসার্চ করছেন। আপনি কি স্ট্যাটিস্টিক্যাল টুল শিখছেন, আপনি কি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস টুল শিখছেন, আপনি কি ডেটা সায়েন্স ইউজ করছেন, লাইফ সাইকেল অ্যানালিসিস ইউজ করছেন, আপনি কি কোনো একটা যন্ত্র ইউজ করছেন, ল্যামিনার ফ্লো বেঞ্চ অথবা মাস স্পেকট্রোমিটার, এগুলো ইউজ করতে শিখছেন। এই টুলগুলো আসলে আপনাকে চাকরি দেবে। ওই ম্যাস স্পেকট্রোমিটার ইউজ করে আপনি কি রিসার্চ করছেন সেটা জরুরি, কিন্তু এই যে টুলটা আপনি শিখলেন এটা আরো বেশি জরুরি, এগুলো আপনাকে চাকরি দেবে। তো লার্ন টু ডেভেলপ দোজ টুল রিলেটেড স্কিলস, দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর জব মার্কেট। সেম জিনিস যদি আপনি এখানে মাস্টার্স পিএইচডি করতে আসতে চান সেটার জন্যও খাটে। আপনি অনার্সে থাকাকালীন সময়ে বাংলাদেশে কি কি টুল শিখেছেন এটা আপনার জন্য বেশি জরুরি। So that's it from me. Salman, do you want to end it by saying something? Yeah, মানে তুমি ভালোই সামারাইজ করছো। I just want to say keep your heads up. মানে খারাপ সময় ভালো সময় এটাই লাইফ। So we are going through a phase and it will be over. There will be always light at the end of the tunnel. So thank you very much আজকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের এই লাইভটা রিভিউ করার পর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই লাইভের নিচে অথবা গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। I hope someone from their background can answer those questions. So thanks. Thank you. All right. See you next time. Bye.